ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের সাবজেক্টটির জাতি ও জাতীয়তাবাদের এই অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে। তা চলো, আজকের ক্লাসে আমাদের প্রথম কোশ্চেন, মার্ক্সবাদীরা কোন জাতীয়তাবাদকে প্রোলেতারীয় আন্তর্জাতিকতার বিরোধী বলে অভিহিত করেছেন এবং কেন? তোমরা উত্তরটি দেখো। মার্ক্সবাদীরা বুর্জোয়া জাতীয়তাবাদকে প্রোলেতারীয় আন্তর্জাতিক বিরোধী বলে অভিহিত করেছেন, কারণ মার্ক্সবাদীদের মতে বুর্জোয়া জাতীয়তাবাদ জাতিগত সংকীর্ণতা ও বিদেশ ও বিচ্ছিন্নতার সঙ্গে সম্পর্কযুক্ত। তাই 2 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদ গঠনের পথে দুটি সহায়ক উপাদানের নাম লেখো। উত্তর হবে, জাতীয়তাবাদ হলো একটি ভাবাগত ধারণা যা বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। জাতীয়তাবাদ গঠনের সহায়ক উপাদান। জাতীয়তাবাদ গঠনের পথে দুটি সহায়ক উপাদান হলো সাধারণ বাসস্থান আর 2 হচ্ছে ঐতিহাসিক পটভূমি। 3 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদ গঠনের পথে দুটি অন্তরায় উল্লেখ করো। উত্তর হবে, জাতীয়তাবাদ হলো এমন এক মতাদর্শ যা জাতীয় আত্মপ্রতিষ্ঠার দাবিকে বাস্তবায়িত করতে সাহায্য করে। জাতীয়তাবাদ গঠনের অন্তরায়। জাতীয়তাবাদ গঠনের পথে দুটি অন্তরায় হলো, একটা হচ্ছে আবেগিক সংগ্রহ বা আবেগিক সংহতির অভাব, আর 2 হচ্ছে সাম্প্রদায়িকতা। 4 নম্বর কোশ্চেন, বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? বিকৃত জাতীয়তাবাদের দুজন প্রবক্তার নাম লেখো। এবার উত্তরটি দেখো। বিকৃত জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদ মিথ্যা জাত্যভিমান সৃষ্টি করে, অন্যান্য জাতির প্রতি তীব্র ঘৃণা, বিদ্বেষ এবং অবজ্ঞার মনোভাব পোষণ করে ও দেশকে পররাজ্য আক্রমণে ইন্ধন জোগায়, তাকে বিকৃত জাতীয়তাবাদ বলা হয়। বিকৃত জাতীয়তাবাদের অন্যতম দুজন প্রবক্তার নাম হলো, এক হচ্ছে মুসোলিনি, যিনি ছিলেন ইতালীয় জাতীয়তাবাদ। 2 হচ্ছে হিটলার, যিনি ছিলেন জার্মান জাতীয়তাবাদ। এবার 5 নম্বর কোশ্চেনটি দেখো। আদর্শ জাতীয়তাবাদ কাকে বলে? আদর্শ জাতীয়তাবাদের একজন সমর্থকের নাম লেখো। উত্তর হবে, আদর্শ জাতীয়তাবাদ বলতে এই জাতীয়তাবাদকে বোঝায় যা জাতিকে সব রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ধর্ম, ভাষা, সংস্কৃতি প্রভৃতির যে কোনো এক বা একাধিক কারণে ঐক্যবদ্ধ হতে প্রেরণা যোগায়, তাকে আদর্শ জাতীয়তাবাদ বলে। এই আদর্শ জাতীয়তাবাদের একজন প্রবক্তা হলেন মাৎসিনি। 6 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদের মূল মন্ত্র কি? উত্তর হবে, জাতীয়তাবাদের হলো একটি মহান রাজনৈতিক আদর্শ। জাতীয়তাবাদের মূল মন্ত্র হলো নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। জাতীয়তাবাদের এই মহান আদর্শ যা বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে এবং এই নীতির দ্বারা পরিচালিত হয়ে জাতির মধ্যে পারস্পরিক সংঘাত ও সংঘর্ষের অবসান ঘটেছে। 7 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদ কিভাবে জাতির আত্মবিকাশের পথ প্রশস্ত করে তা লেখো। প্রথম উত্তরটি দেখে নাও। জাতির আত্মবিকাশে জাতীয়তাবাদের ভূমিকা। পরাধীন দেশগুলির কাছে জাতীয়তাবাদ মুক্তির দিশারি রূপে কাজ করে। সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতা বাদবিরোধী জাতীয়তাবাদ পরাধীন জনগণকে স্বাধীনতা অর্জনের অনুপ্রাণিত করে, যার ফলে জাতির আত্মবিকাশের পথ প্রশস্ত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করার জন্য ভারতবাসীরা জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিল, যার ফলস্বরূপ স্বাধীন ভারতের আবির্ভাব ঘটে। 8 নম্বর কোশ্চেন, বুর্জোয়া জাতীয়তাবাদ কাদের বলা হয়? যে রাজনৈতিক ব্যবস্থা দেশের ধনী শ্রেণীর হাতে রাষ্ট্রের সমগ্র উৎপাদন ও মূলধন কেন্দ্রীভূত থাকে এবং মিডিয়া বা গণমাধ্যমের শাসকের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবং দেশের অর্থনীতি তাদের স্বার্থবাহী হয়। এছাড়া ধনী শ্রেণী সমাজের সকল স্তরে মেহনতি মানুষের উপর শোষণ ও অত্যাচার চালায়, তাকে বুর্জোয়া জাতীয়তাবাদ বলে।
নম্বর কোশ্চেন, পলেতারীয় পলেতারীয় জাতীয়তাবাদ বলতে কি বোঝো? যে রাজনৈতিক ব্যবস্থা দেশে সর্বহারা শ্রেণী নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় সম্পদের মালিকানা ও রাষ্ট্রীয় কাঠামো থাকে এবং দেশের মেহনতি মানুষের কল্যাণ রাষ্ট্রের সমগ্র উৎপাদন সম্পদ ও মূলধন ব্যবহৃত হয় এবং শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত হয়, তাকে প্রলেতারীয় জাতীয়তাবাদ বলে। 10 নম্বর কোশ্চেন, কিভাবে জাতীয়তাবাদ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে? উত্তর হবে, জাতীয়তাবাদ যেমন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, ঠিক তেমনি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। জাতীয়তাবাদ অন্য দেশ বা জাতিকে ঘৃণা করতে উৎসাহিত করে। জাতীয়তাবাদ একটি অশান্তকর পরিবেশ সৃষ্টি করে, যার ফলে ঘৃণা বিদ্বেষের উদ্ভব ঘটে থাকে, যা বিশ্ব শান্তি বিরোধী। 11 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদের উদ্ভব সম্পর্কে লেখো। উত্তর হবে, জাতীয়তাবাদ হলো একটি ভাবগত ধারণা। র্যামসে মুর এর মতে জাতীয়তাবাদের অনুভূতি সর্বপ্রথম ইংল্যান্ডে লক্ষ্য করা যায়। এরপর চতুর্দশ শতাব্দী জাতীয়তাবাদের ধারণা অপ্রত্যক্ষ ও অস্পষ্ট ছিল। অন্যদিকে ষোড়শ শতাব্দীকে নিকোলো নিকোলো মেকিয়াভেলি ইতালি জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদের ধারণা সঞ্চারিত করার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি। তার সত্ত্বেও অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীকে জাতীয়তাবাদের সুবর্ণযুগ বলে চিহ্নিত করা হয়। 12 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদকে একটি পরিবর্তনশীল ধারণা বলা হয় কেন? উত্তরটি তোমরা দেখে নাও। জাতীয়তাবাদ একটি পরিবর্তনশীল ধারণা কেন বলা হয়? কারণ জাতীয়তাবাদ কোনো স্থিতিশীল ধারণা নয়, এটি চলমান পরিবর্তনশীল ধারণা। আদিম সমাজের গোষ্ঠীগত চেতনায় ক্রমে ক্রমে ইতিহাসের বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করেছে। মধ্যযুগে নানা বাধা বিপত্তির মধ্যে এবং শিথিলতা সৃষ্টি হলেও ক্রমশ রেনেসাঁস ও সার্বভৌমিকতা, আমেরিকার বিপ্লব, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লবে উৎকৃষ্ট ফল হিসাবে জাতীয়তাবাদের সৃষ্টি ও বিকাশ ঘটেছে। 13 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদ কিভাবে গণতন্ত্রের সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করে? উত্তর উত্তর দেখো, সুশাসন সম্ভব কিভাবে সম্ভব দেখো না, জাতীয়তাবাদ দেশের শাসন ব্যবস্থাকে স্বচ্ছন্দ ও সাবলীল করে তোলেন। এর ফলে দেশের শাসক শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে বলে আইনের নির্দেশ ও আইন মান্য করার মধ্যে সমতা বজায় থাকে। এবার আমরা আসি গণতন্ত্র প্রতিষ্ঠা সহায়ক। জাতীয়তাবাদের আদর্শ কালক্রমে উদারনৈতিক গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শের জন্মদাতা হিসাবে ভূমিকা পালন করে। এইরূপ জাতীয়তাবাদী আদর্শ বিভিন্ন জাতিকে নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রামে অনুপ্রাণিত করে, অপরদিকে তাদের গণতন্ত্রের প্রতি আকৃষ্ট করে তোলে। 14 নম্বর কোশ্চেন, উগ্র জাতীয়তাবাদ কিভাবে সাম্রাজ্যবাদের জন্ম দেয়? উত্তরটি দেখে নাও। উগ্র জাতীয়তাবাদের দ্বারা অপেক্ষাকৃত শক্তিশালী রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রগুলি হ্যায় করে, তাদের উপর প্রভুত্ব কায়েমের চেষ্টা করে। প্রকৃতপক্ষে জাতির আত্মস্বার্থ ও অহংবোধ থেকে সাম্রাজ্যবাদের জন্ম হয়। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মান জাতিকে উগ্র ও বিকৃত জাতীয়তাবাদের দ্বারা উদ্বুদ্ধ করে তার সাম্রাজ্যবাদী নীতিকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করেছিলেন। 15 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদকে মানব সভ্যতার অগ্রগতিতে কিভাবে সাহায্য করে? উত্তরটি হবে, মানব সভ্যতার অগ্রগতিতে জাতীয়তাবাদের ভূমিকা। জাতীয়তাবাদ মানব সভ্যতার বিকাশ সহায়ক, কারণ এর মাধ্যমেই পরাধীন জাতির মুক্তির মন্ত্র ধ্বনিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৃতীয় বিশ্বের বহু দেশে, যেমন এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, মালয়েশিয়া প্রভৃতি জাতীয়তাবাদী তৃতীয় বিশ্বের জাতিগুলিকে নতুন চেতনা ও শক্তিতে উদ্বুদ্ধ করে মানব সভ্যতার উন্নতি সাহায্য করে। 16 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদকে আন্তর্জাতিকতায় উপনীত হওয়ায় রাজপথ বলে জিমান জিমান জিমানর কেন মন্তব্য করেছেন? জিমানর এরকম অভিহিত করেছে তার কারণ বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি যেকোনো এক বা একাধিক কারণের একটি জনসমাজের মধ্যে গভীর একান্তবোধ প্রতিষ্ঠিত হয়।
সেই একাত্মবোধের জন্য সে জনসমাজের প্রত্যেককে সুখ দুঃখ ন্যায় অন্যায় ও মান অপমানের সমান অংশীদার বলে নিজেকে মনে করে যা জাতীয়তা বোধের জন্ম হয়। এর সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে সৃষ্টি করে জাতীয়তাবাদের। জাতীয়তাবাদের দুটি রূপের মধ্যে আদর্শ রূপটি বিভিন্ন জাতিগুলির মধ্যে সাম্য, সহযোগিতা ও সৌভ্রাতৃত্বের পথ প্রশস্ত করে। এর ফলে খুব সহজে এই পথ ধরে আন্তর্জাতিকতাবাদে পৌঁছানো যায়। এ প্রসঙ্গে জিমানর বলেছেন যে কি বলেছেন না বলেছেন যে জাতীয়তাবাদ হলো আন্তর্জাতিকতাবাদে পৌঁছানোর রাজপথ। 17 নম্বর কোশ্চেন, গণসংযোগ কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটতে সাহায্য করে? তোমরা উত্তরটি দেখো। গণসংযোগ বা যোগাযোগ ব্যবস্থা যত প্রসার ঘটবে, জনগণের সঙ্গে সরকার বা সরকারের সঙ্গে জনগণের ততই সংযোগ বা সম্পর্ক বৃদ্ধির সুযোগ থাকবে। এই কারণে গণসংযোগ ব্যবস্থা গণসচেতনতা ও জাতীয়তাবোধের বৃদ্ধির সহায়ক হিসাবে কাজ করে, যা বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করে। 18 নম্বর কোশ্চেন, কোন ধরনের জাতীয়তাবাদ বিশ্ব শান্তির বিরোধী এবং কেন? জাতীয়তাবাদ বিশ্ব শান্তি বিরোধী। উগ্র বা বিবৃত বলছে উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ বিশ্ব শান্তির বিরোধী। কারণ উগ্র জাতীয়তাবাদ মিথ্যা জাত্যাভিমান সৃষ্টি করে, অন্যান্য জাতির প্রতি তীব্র ঘৃণা এবং বিদ্বেষ এবং অবজ্ঞার মনোভাব পোষণ করে ও দেশের পররাজ্য আক্রমণে ইন্ধন যোগায়। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন ভয়াবহ পরিস্থিতি তৈরি বা সৃষ্টি হয়েছিল। 19 নম্বর কোশ্চেন, তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের উদ্ভবের কারণ কি? কারণ হচ্ছে সুদীর্ঘকাল যাবৎ উপনিবেশিক ও সাম্রাজ্যবাদী শোষণ এবং নিপীড়নের ফলে তৃতীয় বিশ্বের দেশগুলির জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। এই কারণে তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদকে অনেকে সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতা বিরোধী জাতীয়তাবাদ রূপে অভিহিত করেন। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিতে উপনিবেশিক শক্তিগুলি রাজনৈতিক ক্ষমতা দখল করে আর্থসামাজিক দমন-পীড়ন অব্যাহত রাখার পাশাপাশি পশ্চিমী আধুনিক শিক্ষার বিস্তার ঘটিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির সহায়ক অনুকূল প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার সচেষ্টা থাকে। এই পটভূমিকায় উপনিবেশগুলিতে পশ্চিমে শিক্ষিত বুদ্ধিজীবীদের আবির্ভাব ঘটে। তারা জাতীয়তাবাদী এবং ধ্যান ধারণার উদ্বুদ্ধ হয়ে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের লক্ষ্যে স্বাধীনতা আন্দোলন গড়ে তোলেন। কিন্তু উপনিবেশিক শাসকরা এ ধরনের জাতির মুক্তির আন্দোলনের মোকাবিলার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা নেয়। উপনিবেশিক শক্তিগুলির অবশ্য সামরিক তৎপরতা ও দমনপীড়নের মাধ্যমে এক ধরনের আন্দোলনকে অঙ্কুরে বিনষ্ট করার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলিতে জাতীয় মুক্তি আন্দোলনের উন্মাদনার দমন করা উপনিবেশিক শক্তিগুলির পক্ষে একসময় কষ্টসাধ্য হয়ে ওঠে। এই জাতীয়তাবাদী আন্দোলনে তার জন্মলগ্নে কখনো প্রকাশ্যে কখনো গোপনে পরিচালিত হয়। কোথাও সশস্ত্র, কোথাও অহিংস অসহযোগ আন্দোলন গড়ে ওঠে। ক্রমশ তা গণ আন্দোলনের রূপ গ্রহণ করে। 20 নম্বর কোশ্চেন, তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের প্রকৃতি আলোচনা করো। উত্তর হবে তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের প্রকৃতি। সাধারণভাবে তৃতীয় বিশ্ব বলতে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা অনন্ত বলছে অনুন্নত দেশগুলি বোঝায়। বিশ্বের মোট জনসংখ্যার শতকরা প্রায় 75 ভাগই হলো তৃতীয় বিশ্বের অধিবাসী। পাশ্চাত্য ইউরোপের জাতীয়তাবাদ থেকে তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদ ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ জোসেফ ফ্র্যাঙ্কেল এর মতে এই নতুন রাষ্ট্রগুলির মধ্যে কোনোটি পশ্চিমী ইউরোপীয় ঐতিহ্য জাতীয়তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এরা প্রত্যেকে গোষ্ঠীগত, জাতিগত ও ধর্মীয় ও আঞ্চলিক দিক থেকে ভিন্নধর্মী। এদের ভূখণ্ডগত সীমানা কোনো অর্থপূর্ণ জাতীয় সীমানার সঙ্গে মানানসই নয়। সর্বোপরি স্বাধীন উত্তর যুগে এইসব দেশের সরকার জাতি গঠনের শ্রমসাধ্য কাজকে যে প্রাথমিক গুরুত্ব দিয়ে শুরু করেছিল তা করতে পারেনি। 21 নম্বর কোশ্চেন, তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। তৃতীয় বিশ্বের দেশগুলির জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য: 1. উপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদী বিরোধী শক্তি।
তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদ উপনিবেশিকতাবাদী এবং সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি হিসাবে পরিচিত। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিতে জাতীয়তাবাদ উপনিবেশিক শাসনে বা শাসকের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদ স্বদেশের স্বাধীনতার জন্য জনগণের মধ্যে এক সংগ্রামী সচেতনতার জন্ম দিয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে খণ্ডিত জনগোষ্ঠীর মধ্যে জাতি গঠনের উদ্বেগ জাতীয়তাবাদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে বা রয়েছে। এই প্রসঙ্গে দৃষ্টান্ত হিসাবে ভারত, তারপর হচ্ছে মালয় এশিয়া, ইন্দোনেশিয়া, সিরিয়া, কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং মোজাম্বিক এবং অ্যাঙ্গোলা প্রভৃতি দেশের কথা উল্লেখ করা হয় বা করা যায়। ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেতিবাচক বৈরী মনোভাব। তৃতীয় বিশ্বের দেশগুলিতে জাতীয়তাবাদের জন্ম হয় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে এক নেতিবাচক বৈর মনোভাব মধ্যে দিয়ে। ঔপনিবেশিক শক্তির অপশাসন ও নিপীড়নের ফলে জনগণের মধ্যে প্রবল বিরোধী মানসিকতা গড়ে ওঠে। ঔপনিবেশিক কর্তৃত্বের বিরুদ্ধে জনগণের নেতিবাচক শক্তির প্রতিনিধি হিসাবে এই জাতীয়তাবাদের আত্মপ্রকাশ করে। জাতি গঠনের পক্ষে ইতিবাচক উপাদানগুলি তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদী আন্দোলনে ততটা সক্রিয় ছিল না। শ্রমিক কৃষকের মতন সমাজের তৃণমূল স্তরে জনগণের আর্থ-সামাজিক বিকাশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সমাজ সংস্কার, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়গুলি নিয়ে জাতীয়তাবাদী নেতারা সফল উদ্যোগ নিতে পারেনি। ২২ নম্বর কোশ্চেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে? এই তত্ত্বের বিপক্ষে যুক্তি দিয়েছেন এমন প্রবক্তাদের নাম লেখো। প্রথম কোশ্চেনের উত্তরটি দেখে নাও। প্রত্যেক জাতীয় জনসমাজেই একটি নিজস্ব পৃথক সত্তা রয়েছে। একমাত্র পৃথক রাষ্ট্র গঠনের মধ্যে সেই সত্তাপূর্ণ পরিণতি লাভ করে। প্রত্যেক জাতিসত্তার নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকার ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে স্বাভাবিক অধিকারের স্বীকৃতি লাভ করে। জাতিসত্তার নিজস্ব রাষ্ট্রনৈতিক ভাগ্য নির্ধারণে এই অধিকার হলো তার আত্মনিয়ন্ত্রণের অধিকার। বিপক্ষে যুক্তি প্রদানকারী প্রবক্তা আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যেমন বহুতাত্ত্বিক মতামত দিয়েছে, তেমনি লর্ড কার্জন ও লর্ড অ্যাক্টন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে মতামত দিয়েছে। ২৩ নম্বর কোশ্চেন, জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে উইলসনের বক্তব্যটি কী? উত্তরটি দেখো। প্রতিটি আত্মসচেতন জাতীয় স্বতন্ত্র সত্তা ও বৈশিষ্ট্য সংরক্ষণে পৃথক রাষ্ট্র গঠনের দাবিতে জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার বলা হয়। জাতীয়তার ভিত্তিতে স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র গঠনে এই অধিকার এক জাতি এক রাষ্ট্র বা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্ব দ্বারা সমর্থিত। উইলসনের বক্তব্য, প্রতিটি জাতিকে যদি আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদান করা হয়, তাহলে যুদ্ধের অন্যতম কারণকে সমূলে উৎপাটিত করা সম্ভব হবে, অর্থাৎ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার সত্তা হিসাবে আত্মনিয়ন্ত্রণের অধিকারকে আহ্বান জানিয়েছেন। ২৪ নম্বর কোশ্চেন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের সুফল সম্পর্কে লর্ড অ্যাক্টন কি বলেছেন? আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে বারট্রান্ড রাসেল কি বুঝিয়েছেন? লর্ড অ্যাক্টনের অভিমত, আত্মনিয়ন্ত্রণের অধিকারের সুফল সম্পর্কে লর্ড অ্যাক্টন বলেছেন, একটি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জাতির উপস্থিতি সেই রাষ্ট্রের সভ্যতা ও সংস্কৃতি প্রভৃতিতে উন্নতর পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে। এবার দেখি যে বারট্রান্ড রাসেলের বক্তব্য কি বলেছেন। আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে গিয়ে বারট্রান্ড রাসেল খুব সুন্দর একটা উপমা প্রয়োগ করেন। তার মতে, কোনো জাতীয় জনসমাজকে তার ইচ্ছার বিরুদ্ধে অন্য একটি সরকারের অধীনে থাকতে বাধ্য করা আর যে নারী কোনো একটি পুরুষের ঘৃণা করে তাকে বিয়ে করতে বাধ্য করা একই কথা। ২৫ নম্বর কোশ্চেনে বলা হয়েছে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে জন স্টুয়ার্ট মিল কি বুঝিয়েছেন, অথবা জন স্টুয়ার্ট মিলের মতে কেন জাতি আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করা উচিত? উত্তরটি তোমরা দেখে নাও। জন স্টুয়ার্ট মিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাফল্যের জন্য আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করে নেওয়ার পক্ষে যুক্তি দেখান। মিলের মতন বহুজাতিক রাষ্ট্রে জনগণের মধ্যে পারস্পরিক সম্ভাব বা সম্প্রীতি থাকে না। এর ধরনের রাষ্ট্রের সংখ্যাগুরু জাতীয় জনসমাজ অন্যান্য সংখ্যালঘু জাতীয় জনসমাজের উপর প্রভাব বিস্তার করে। সরকার গঠনে সংখ্যালঘুদের কোনো ভূমিকা থাকে না বলে তাদের অধিকার উপেক্ষিত হয়। তাই বহুজাতিভিত্তিক রাষ্ট্রের স্বাধীন রাজনৈতিক প্রতিষ্ঠান গঠিত হওয়া সম্ভব নয়। ২৬ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বের মূল স্লোগান কি? এই তত্ত্বের সপক্ষে যুক্তি দিয়েছেন এমন প্রবক্তার নাম লেখো।
আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বের মূল স্লোগান হলো এক জাতি এক রাষ্ট্র। এই তত্ত্বের সপক্ষে যুক্তি দিয়েছে এমন দুজন প্রবক্তা, জন স্টুয়ার্ট মিল এবং উড্রো উইলসন। ৭৭ নম্বর কোশ্চেন, মার্ক্সবাদ অনুসারে আত্মনিয়ন্ত্রণের অধিকার কি? উত্তরটি দেখে নাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে যে তত্ত্বগুলি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তার মধ্যে মার্ক্সবাদ অন্যতম। মার্ক্স ওই যে মার্ক্সবাদ অনুসারে আত্মনিয়ন্ত্রণের অধিকার হলো জাতীয় শোষণ এবং পীড়নের বিরুদ্ধে এক আন্তর্জাতিক বন্ধন তৈরির পক্ষে বিভিন্ন দেশের সর্বহারাদের আন্দোলন। মার্ক্সবাদে আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সাম্রাজ্যবাদ ও উপনিবেশ উপনিবেশিকতাবাদের বিরুদ্ধে যে প্রগতিশীল আন্দোলন বলে অভিহিত করা হয়েছে। ২৮ নম্বর কোশ্চেনে বলা হয়েছে জাতির জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে লর্ড কার্জন কি বলেছেন? আত্মনিয়ন্ত্রণের উপর ভিত্তি করে গড়ে ওঠা এমন দুটি রাষ্ট্রের নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও যে লর্ড কার্জন এর অভিমত কি বলা হয়েছে। লর্ড কার্জনের মতে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্ব হলো এমন একটি অস্ত্র যার দুদিক ধার আছে। যেমন একদিকে এই নীতিটি একটি জাতিকে ঐক্যবদ্ধ ও রাজনৈতিক চেতনা সম্পন্ন করে তুলতে সাহায্য করে, অন্যদিকে তেমনি বিভিন্ন জাতিকে বিচ্ছিন্ন করে তাদের মধ্যে পারস্পরিক ঘৃণা, বিদ্বেষ ও সন্দেহের সৃষ্টি করে বৈরী মনোভাবের জন্ম দেয়। আত্মনিয়ন্ত্রণের উপর ভিত্তি করে গড়ে ওঠা দুটি রাষ্ট্র হলো ভারত ও বাংলাদেশ। ২৯ নম্বর দাগের কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বিপক্ষে লর্ড অ্যাক্টনের বক্তব্য কি বা লর্ড অ্যাক্টনের অভিমত দেখে নাও। লর্ড অ্যাক্টনের মত অনুসারে আত্মনিয়ন্ত্রণের অধিকার ইতিহাসে পশ্চাৎগতির লক্ষণ। এই সভ্য সমাজে মানুষের একতাবদ্ধ হয়ে থাকার বদলে বিচ্ছিন্ন হয়ে থাকলে চাইলে তার মানব সমাজের পশ্চাৎগতির সূচনা করে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরুদ্ধে যুক্তি দিয়ে লর্ড অ্যাক্টন আরও বলেন যে শক্তির বিরুদ্ধে বা শক্তির যেসব উপাদান এক জাতিভিত্তিক রাষ্ট্রে দেখা যায়, বহু জাতিভিত্তিক রাষ্ট্রে তা অনুপস্থিত থাকে। এই কারণে রাষ্ট্রীয় সীমারেখার মধ্যে শুধুমাত্র একটি জাতি বাস করলে সেই জনসমাজ কখনো উন্নত হতে পারে না বলে বহু জাতিভিত্তিক রাষ্ট্রের প্রয়োজন দেখা দেয়। ৩০ নম্বর কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির সপক্ষে যুক্তি লেখো অথবা এক জাতি এক রাষ্ট্র নীতির সপক্ষে দুটি যুক্তি লেখো। প্রথম যুক্তি দেখো না। প্রথম হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে উপযুক্ত। জন স্টুয়ার্ট মিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সাফল্যের জন্য আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করে নেওয়ার পক্ষে যুক্তি দেখান। মিলের মতে বহুজাতিভিত্তিক রাষ্ট্রে জনগণের মধ্যে পারস্পরিক সম্ভব এবং সম্প্রীতি থাকে না। এ ধরনের রাষ্ট্রের সংখ্যাগুরু জাতির জনসমাজ অন্যান্য সংখ্যালঘু জাতীয় জনসমাজের উপর প্রভাব বিস্তার করে। ২. বিশ্ব সভ্যতার বিকাশ সহায়ক। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের নীতির প্রবক্তা এক জাতির গুণাবলীর বিকাশে সহায়ক বলে দাবি জানান। তাঁদের মতে প্রতিটি জাতির নিজস্ব কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এসব বৈশিষ্ট্য পূর্ণাঙ্গ বিকাশ শুধুমাত্র জাতীয় সরকারের মাধ্যমে ঘটা সম্ভব নয়। এর ফলে জাতীয় অগ্রগতি ব্যাহত হয়। ৩১ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে জাতির আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে দুটি যুক্তি দাও অথবা এক জাতি এক রাষ্ট্র নীতির বিপক্ষে দুটি যুক্তি দাও। দেখো দুটি যুক্তি কি কি। প্রথম হচ্ছে সুপ্রতিষ্ঠিত রাষ্ট্রগুলি বহু বিভক্ত ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হবে। এক জাতি এক রাষ্ট্র নীতি স্বীকৃত হলে পৃথিবীর সুপ্রতিষ্ঠিত রাষ্ট্রগুলি বহু বিভক্ত ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হবে। তার ফলে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা ও জটিল রাজনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে। ক্ষুদ্র রাষ্ট্রে যে শুধু যে আকৃতিতে ক্ষুদ্র হবে তা নয়, প্রকৃতিতেও এই রাষ্ট্রগুলি দুর্বল হয়ে পড়বে। এসব ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্র কখনো আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে পারবে না। এরা বৃহৎ সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির বিকাশে পরিণত হবে। এবার তোমরা ২ নম্বর কোশ্চেন দেখো, বহুজাতিভিত্তিক রাষ্ট্র সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে উন্নত। ইংরেজ দার্শনিক লর্ড অ্যাক্টনের অভিমত হলো যে বহুজাতিভিত্তিক রাষ্ট্র সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে উন্নতর পর্যায়ে যেতে সমর্থন হয়। কারণ বলছে অনগ্রসর জাতির সান্নিধ্যে বসবাস করে উন্নত হয়ে ওঠার সুযোগ পায়। অন্যদিকে রাষ্ট্রীয় সীমারেখার ভিত্তি যেখানে শুধু একটি মাত্র জাতি বাস করে সেই সমাজে অনগ্রসর হয়ে ওঠার সম্ভাবনা থাকে। ৩২ নম্বর কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে লেনিন ও স্তালিনের মতবাদ আলোচনা করো। লেনিন এবং স্তালিনের অভিমত। লেনিনের মত অনুসারে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কেবল রাজনীতির অর্থে স্বাধীনতা অধিকারকে, অত্যাচারী জাতির বন্ধন থেকে অবাধ রাজনীতিকে পৃথকীকরণের অধিকারকে বোঝায়। আর স্তালিনের মত অনুসারে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে একটি জাতির নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকারকে বোঝায়। কোনো জাতির জীবনে জোর করে হস্তক্ষেপ করার অথবা তার বিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠান ধ্বংস করা কিংবা তার আচার ব্যবহারের অনাস্থা করা অথবা তার ভাষাকে দমন করা বা তার অধিকারকে সংকুচিত করার কোনো অধিকার কারো নেই। এর ফলে আত্মনিয়ন্ত্রণের অধিকারের অর্থ
33 নম্বর কোশ্চেন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের উদ্ভবের ইতিহাসের সংক্ষেপে আলোচনা করো। উদ্ভবের ইতিহাস। আত্মনিয়ন্ত্রণের অধিকার বস্তুত একটি প্রাচীন মতবাদ। 1772 খ্রিস্টাব্দে পোল্যান্ডের বিভক্তিকরণের পরিপ্রেক্ষিতে দুর্বল জাতির অধিকার সম্পর্কে আলোচনার সূত্রপাতে এই ধারণা সত্য হয় এবং 19 শতকের মধ্যভাগে তা প্রবল আকার ধারণ করে। পরবর্তীকালে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেসে আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি ওঠে। ইতালির দার্শনিক মাসিনি প্রচার করেন যে রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের ভাগ্য নির্ধারণ করার অধিকার রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজের স্বাভাবিক অধিকার। লেনিন 1917 খ্রিস্টাব্দে জার শাসিত জাতিগুলি জাতীয় স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে দাবি জানান। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে তার 14 দফা প্রস্তাবের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের অধিকারের সমর্থনে জোরালো বক্তব্য উপস্থাপিত করেন। 34 নম্বর কোশ্চেন, আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সভ্যতা বিকাশের সহায়ক বলে মনে করা হয় কেন? কেন মনে করা হয় দেখে নাও। প্রতিটি জাতির নিজস্ব রাষ্ট্র ও সরকারে থাকলে সেই জাতির সভ্যতা ও সংস্কৃতি দ্রুত বিকশিত হয়। বিশ্বব্যাপী সভ্যতার বিকাশে বিভিন্ন জাতির মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ব সংস্কৃতি সমৃদ্ধি ও অগ্রগতি সম্ভব হতে পারে। কাজেই বিশ্ব সভ্যতার বিকাশের স্বার্থে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করা দরকার। রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়, বৈচিত্র্য এবং অনেক সময় বিরোধী প্রবৃত্তি দ্বারা ভিন্ন ভিন্ন নেশন সভ্যতার বিস্তার কার্যে সহায়ক করিতেছে। এইভাবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বিশ্ব সভ্যতার বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। 35 নম্বর কোশ্চেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার কিভাবে ব্যক্তি স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমন্বয় করে? উত্তরটি তোমরা দেখে নাও। ব্যক্তি স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমন্বয় সাধন। একটি জাতির নিজস্ব সরকার থাকলে রাষ্ট্রীয় কর্তৃত্বের সঙ্গে ব্যক্তি স্বাধীনতার সুষ্ঠু সমন্বয় সাধন সম্ভব হয়। অনেক ব্যক্তি স্বাধীনতার সাথে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তির অবতারণা করেন। তাছাড়া একটি রাষ্ট্রে শুধুমাত্র একটি জাতি থাকলে কোনো অভ্যন্তরীণ বিবাদ সংবাদ না থাকার প্রত্যেকে নিজের দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতে সক্ষম হয়। এই দেশপ্রেমী বহুজাতি সমন্বিত রাষ্ট্রে দেখা যায় না। সেখানে বিভিন্ন জাতির নিরন্তর পারস্পরিক বিরোধের দেশ দুর্বল হয়ে পড়ে। 36 নম্বর কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। প্রথম বৈশিষ্ট্য, জাতির আত্মপ্রকাশ ঘটে। আত্মনিয়ন্ত্রণের অধিকারের মাধ্যমে জাতির সুষ্ঠু গুণাবলী, চেতনা, সংগঠন প্রভৃতি আত্মপ্রকাশ ঘটে। 2. স্বাভাবিক অধিকারের মর্যাদা পায়। এই অধিকারটি স্বাভাবিক অধিকারের মর্যাদা পায়। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার না থাকলে জাতিগত বিরোধী হিংসা বা সংঘর্ষ ইত্যাদি অনিবার্য হয়ে ওঠে। 37 নম্বর কোশ্চেন, উদ্বাস্তু সমস্যার মূলে কোন তত্ত্ব দায়ী এবং কেন দায়ী? উদ্বাস্তু সমস্যার মূলে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটি দায়ী। কারণ বহুজাতিভিত্তিক রাষ্ট্রগুলিকে জাতীয়তার ভিত্তিতে পৃথক করতে গেলে এমন সব অভিনব সমস্যা সৃষ্টি হবে যার ফলে যে পৃথককরণের মূল উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। উদাহরণ হিসাবে উদ্বাস্তু সমস্যার কথা বলা যায় যে অবিভক্ত ভারতকে ভাগ করার পর অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর অগণিত হিন্দু পরিবার ছিন্নমূল হয়ে ভারতে চলে আসে। ফলে ভারতীয় অর্থনীতি অত্যন্ত সাময়িকভাবে হলেও সংকটের মুখে পড়েছিল। 38 নম্বর কোশ্চেন, আত্মসংকল্প বলতে কি বোঝায়? উত্তরটি দেখে নাও। আত্মসংকল্প বলতে একটি জনগণের নিজস্ব রাজনৈতিক সত্তা গঠনের অধিকারকে বোঝায় এবং অভ্যন্তরীণ স্বকল্পপূর্ণ ভোট অধিকার সহ প্রতিনিধিমূলক সরকারের অধিকার। আন্তর্জাতিক আইনে এটি একটি প্রধান নীতি হিসেবে স্বীকৃত হয়। 39 রবীন্দ্রনাথের মতে জাতীয়তাবাদ কখন সভ্যতার সত্যকে পরিণত হয়? উত্তরটি দেখে নাও। জাতীয়তাবাদের সভ্যতার সত্য ব্যাখ্যা। রবীন্দ্রনাথ মনে করেন যে ইউরোপ তথা পশ্চিমের যন্ত্রনির্ভর সভ্যতার মূল্য চালিকা শক্তি হলো জাতীয়তাবাদ। তার যে ন্যাশনালিজম গ্রন্থে তিনি পশ্চিমী ও ইউরোপীয় জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করেন। তিনি বিশ্বাস করতেন যে ইউরোপীয় জাতীয়তাবাদ শুধু ঘৃণা, বিরোধ বা বিভেদের জন্ম দেয়। এই কারণে পশ্চিমী দেশগুলিতে মারামারি, হানাহানি নিরন্তর ঘটে চলেছে। নিজেদের দেশ, নিজেদের জাতি বড় আর অন্য সব দেশ বা অন্য জাতি ছোট এবং নিজ জাতীয়তাবাদের এই ধারণা সংকীর্ণ মানসিকতার জন্ম দেয়।
এবং তার ক্রমশ উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের জন্ম দেয়। তিনি আরও বলেন যে জাতীয়তাবাদ যখন আদর্শচ্যুত হয়ে ক্ষুদ্র এবং সংকীর্ণ স্বাদেশিকতায় পরিণত হয়, তখন তা সভ্যতার সত্যতে পরিণত হয়। ইউরোপীয় জাতীয়তাবাদের ওই ধ্বংসকারী উগ্র রূপ দেখেই রবীন্দ্রনাথ মনে করেন জাতীয়তাবাদ সভ্যতার সত্যকে পরিণত হয়েছে। 40 নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বৈশ্য রাজতন্ত্র বলতে কি বুঝেছেন? তিনি বৈশ্য রাজতন্ত্র সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বক্তব্য: পশ্চিমী ধাঁচের জাতীয়তাবাদের বা জাতীয়তাবাদ রবীন্দ্রনাথকে ক্ষুব্ধ ও ব্যথিত করেছেন। ইউরোপে জাতীয়তাবাদ ঘৃণা, বিদেশ বিরোধ প্রভৃতির মাধ্যমে সাম্রাজ্যবাদের বীজ বপন করেছিল, তা ক্রমশ দুর্বল রাষ্ট্রগুলিকে গ্রাস করে। সাম্রাজ্যবাদের সম্পর্কে তা এরূপ বিরাগ আসলে সাম্রাজ্যবাদের রূপ ধারণকারী এই ধনতান্ত্রিক সভ্যতার প্রতীক, যাকে তিনি বৈশ্য রাজতন্ত্র নামে অভিহিত করেছেন, এবং তিনি পশ্চিমী জাতীয়তাবাদের আধিপত্যকারী রূপকে তীব্র নিন্দা করেছেন। 41 নম্বর কোশ্চেন: শিক্ষার মিলন প্রবন্ধটি কার লেখা? শিক্ষার মিলন সম্বন্ধে তিনি কি বুঝেছেন? শিক্ষা মিলন প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। শিক্ষা মিলন প্রবন্ধে রবীন্দ্রনাথের বক্তব্য: রবীন্দ্রনাথ তার শিক্ষা মিলন প্রবন্ধে উগ্র জাতীয়তাবাদের স্বরূপকে তুলে ধরেছেন। তিনি বলেছেন, জাতি গঠিত হয়েছে সত্যের জোরে, কিন্তু জাতীয়তাবাদ সত্য নয়। তার মতে জাতীয়তাবাদ এমন এক ধরনের দুরবুদ্ধি, যেখানে দেশের আত্ম আত্মভরিতা প্রকাশ পায়। এর এমন এক প্রবণতা যেখানে সকলের দিকে নয়, নিজের দিকে টান বেশি থাকে। 42 নম্বর কোশ্চেন: জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা সংক্ষেপে আলোচনা করো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা: রবীন্দ্রনাথ মনে করেন জাতীয়তাবাদ কোনো স্বতঃস্ফূর্ত ধারণা নয়, এটি একটি কৃত্রিম বন্ধন যার ভিত্তি হলো অর্থ এবং ক্ষমতা। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা মূলত পাশ্চাত্য জাতীয়তাবাদ সম্পর্কে তার প্রতিক্রিয়া রূপে প্রকাশিত হয়েছে। জাতীয়তাবাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ভাবনা তিনটি ধারা রয়েছে, যথা ইংরেজ শাসনের অন্যায়, অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, আর প্রাচ্য এবং পাশ্চাত্য সভ্যতার আদর্শগত বিরোধকে তুলে ধরা এবং স্বদেশিকতার গঠনমূলক ভাবনা প্রকাশ করা। 43 নম্বর কোশ্চেন: জাতীয়তাবাদ হলো মানব সভ্যতার সত্য। এই উক্তিটি সংক্ষেপে বিশ্লেষণ করো। জাতীয়তাবাদ হলো মানব সভ্যতার সত্য ব্যাখ্যা। জাতীয়তাবাদ মানব সভ্যতার সত্য না, মানব সভ্যতার কাছে একটি আশীর্বাদ স্বরূপ। তা মূলত নির্ভর করে জাতীয়তাবাদকে কিভাবে ব্যবহার করা হবে তার উপর। জাতীয়তাবাদ যদি উগ্র রূপ ধারণ করে, তবে তা সকল জাতির কাছে বিভীষিকা বা বিভীষিকার মতন। অন্যদিকে জাতীয়তাবাদ যদি দেশপ্রেমের সমর্থক হয়ে ওঠে, তার মানব জাতির কাছে আশীর্বাদ স্বরূপ। একদা মানব জাতির কল্যাণ, উপনিবেশিক পরাধীন জাতির মুক্তি আন্দোলন বা স্বাধীনতা সংগ্রামে যে জাতীয়তাবাদের প্রেরণা সমগ্র ইউরোপে জাতীয় রাষ্ট্রের গঠনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে, সেই জাতীয়তাবাদের উগ্র রূপ ধারণ করে বিগত শতাব্দী দ্বিতীয় শতকে সমগ্র পৃথিবীকে বিশ্বজুড়ে জড়িয়ে ফেলে। সেই কারণে অনেকে জাতীয়তাবাদকে মানব সভ্যতার শত্রু বলে অভিহিত করেছেন। 44 নম্বর কোশ্চেন: জাতীয়তাবাদ হলো মানব সভ্যতার সত্য, এই উক্তিটি সমর্থনে যুক্তি দাও। প্রথম সাম্রাজ্যবাদের আশঙ্কা। ঐতিহাসিকভাবে জাতীয়তাবাদী মতাদর্শের উদ্ভব হয় যে উদীয়মান মধ্যবিত্ত এবং বুর্জোয়া শ্রেণীর বিকাশে ত্বরান্বিত করার প্রয়োজনে, যা অভ্যন্তরীণ বাজার দখল সুনিশ্চিত করার ক্ষেত্রে আবশ্যক। তাই সাম্রাজ্যবাদী শক্তিগুলির মধ্যে বাজার দখলের প্রতিযোগিতা শুরু হয়, যার ফলস্বরূপ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। 2 নম্বর বৈশিষ্ট্য: অগণতান্ত্রিক অর্থাৎ তাত্ত্বিক। জাতীয়তাবাদের উগ্রতন্ত্রটি গণতন্ত্রের বিরুদ্ধে। জাতীয়তাবাদের উগ্র, হিংস্র এবং বীভৎস প্রকাশ গণতান্ত্রিক ধ্যান-ধারণা এবং সমস্ত মানবিক চেতনার পরিপন্থী। রবীন্দ্রনাথের ভাষায় জাতীয়তাবাদ হলো সভ্যতার সংকট স্বরূপ। 35 নম্বর কোশ্চেন: যে ন্যাশনালিজম গ্রন্থে রবীন্দ্রনাথের বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। এই যে ন্যাশনালিজম গ্রন্থে রবীন্দ্রনাথ বক্তব্য: জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ সরকারি প্রকাশ করেছেন। তার ন্যাশনালিজম সংক্রান্ত বক্তৃতা সংকলনে তিনি প্রধানত জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমী জাতীয়তাবাদ ও ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তার জাতীয়তাবাদ সম্পর্কিত ভাবনার সঙ্গে ভারতীয় সভ্যতার ঐক্যবদ্ধ ধারণা সম্পর্ক রয়েছে।
তিনি যে ন্যাশনালিজম গ্রন্থে লিখেছেন যে জাতীয়তাবাদ মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে তার মানুষত্বকে অবরুদ্ধ করে, অর্থাৎ কাল্পনিক এক সমষ্টির কাছে ব্যক্তিকে বলি দিয়ে মানুষের যে সৃজনশীল সত্তার বিকাশকে ব্যাহত করে। ৪৬ নম্বর কোশ্চেনটি দেখে নাও। ৪৬ নম্বর কোশ্চেনে বলা হয়েছে জাপানের জাতীয়তাবাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ধারণা আলোচনা করো। উত্তরটি দেখো, জাপানের জাতীয়তাবাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথের বক্তব্য। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা মূলত পাশ্চাত্য সভ্যতা ও জাতীয়তাবাদ সম্পর্কে তার প্রতিক্রিয়া হিসাবে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করেছিলেন জাতির বড় শত্রু। জাপান পাশ্চাত্য সভ্যতাকে অনুসরণ করে নেশনে পরিণত হয়েছিল। বর্তমানে সেই জাপানি পাশ্চাত্য দেশগুলি বড় শত্রুতে পরিণত হয়েছে। জাপানে এই বিরোধের মনোভাবকে রবীন্দ্রনাথের ধিক্কার জানিয়েছেন। জাপান ইউরোপের ইতিবাচক মনোভাব গ্রহণ করতে পারেনি, তার নেতিবাচক সংস্কৃতিকে গ্রহণ করে উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয়। ৪৭ নম্বর কোশ্চেন, পশ্চিমীয় ও ইউরোপীয় জাতীয়তাবাদের প্রসঙ্গে রবীন্দ্রনাথের ভাবনা আলোচনা করো। উত্তরটি দেখো, ইউরোপীয় জাতীয়তাবাদের বিরোধী। রবীন্দ্রনাথের পশ্চিমী সভ্যতার মনোভাব ও তার তাগিদে পররাজ্যগ্রাস প্রবৃত্তিকে ধিক্কার জানায়। যদিও তিনি পাশ্চাত্যের জ্ঞান ও বিজ্ঞানের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু জাতীয়তাবাদের নামে পাশ্চাত্যের যে সংবদ্ধ দানব শক্তি প্রদর্শিত হয় তার প্রতি রবীন্দ্রনাথ তার কলমের মাধ্যমে তীব্র কষাঘাত হেনেছিলেন। এবং তদানীন্তন ইউরোপীয় রাষ্ট্র দার্শনিকগণ যখন জাতীয়তাবাদকে একটি মহান আদর্শ হিসাবে সাদরে গ্রহণ করেছেন এবং জাতীয় রাষ্ট্রকে শ্রেষ্ঠ মানসিক সংস্থা হিসাবে পুজো করার পরামর্শ দিয়েছেন, তখন রবীন্দ্রনাথের পক্ষে জাতীয়তাবাদকে ইউরোপ এবং আশীর্বাদ হিসাবে ভাবা সম্ভব ছিল না। এই কারণে তিনি তার জাতীয়তাবাদী তত্ত্বের এই আদর্শের নগ্ন এবং বিভৎসত ও অন্যায় রূপটিকে তুলে ধরতে চেয়েছিলেন। ৪৮ নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতের জাতীয়তাবাদ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি বলেছেন। এবার তোমরা কোশ্চেনের উত্তরটি পরপর দেখে নাও। ৪৯ দাগের কোশ্চেনটি বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে পাশ্চাত্য জাতীয়তাবাদের প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত আলোচনা করো। তোমরা উত্তরটি দেখে নাও পরপর করে। ৫০ নম্বর দাগের কোশ্চেনে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় পাশ্চাত্য জাতীয়তাবাদের প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত আলোচনা করো। উত্তর দেখো, উত্তরটি বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় পাশ্চাত্য জাতীয়তাবাদের প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য। ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ পরিস্থিতি রবীন্দ্রনাথ তার যে ন্যাশনালিজম ইন দ্য ওয়েস্ট গ্রন্থে বিশেষত ইউরোপীয় জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করেছিলেন। ইউরোপীয় জাতীয়তাবাদের তিনি বিষাদরূপ রবীন্দ্রনাথকে গভীরভাবে ব্যথিত করেন। পাশ্চাত্য সভ্যতার এই আগ্রাসী মনোভাব বিকৃতি দান দানব দানবে পরিণত হয়। রবীন্দ্রনাথের চোখে এইরূপ জাতীয়তাবাদ তার মানবতার শত্রু। নিজের দেশ নিজের জাতি বড় আর অন্য সব দেশ অন্য জাতি ছোট, নিজ জাতীয়তাবাদ এইসব ধারণা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে গড়ে এই ধারণা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে উঠে আসে এবং দুর্বল রাষ্ট্রগুলিকে গ্রাস করে সমগ্র বিশ্বের আধিপত্য কায়েম করার চেষ্টা করলো। ১১ নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ জাতি পূজার বিরোধী করেছিলেন কেন? বলছে জাতি পূজার বিরোধী করেছিলেন কেন, অথবা রবীন্দ্রনাথ মানবতার আদর্শকে কিভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। জাতি পূজার বিরুদ্ধে অথবা মানবতা সম্পর্কে রবীন্দ্রনাথের ভূমিকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে মানব ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হিসেবে পূজিত হয়, অর্থাৎ মানবতাবাদী রবীন্দ্রনাথের কাছে মানুষ ছিলেন বড়, তাই জাতি পূজার নীতি কঠোর বিরোধিতা করেছেন। রবীন্দ্রনাথ বিশ্বাস করেন যে জাতীয়তাবাদের প্রভাব মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় তাতে মনুষ্যত্বের অবক্ষয় ঘটে। ব্যক্তি মানুষ নেশনের অধীনে যন্ত্রে পরিণত হয়। জাতীয়তাবাদের জাতীয় গরিমার আবেগ মানুষের মধ্যে বিবেকের সৃষ্টি করে তা ক্রমশ মানুষকে দানবে পরিণত করে, যার ফলে মানুষের যাবতীয় শুভ চিন্তা ও শুভ চেতনা সব ধ্বংস হয়ে যায়। এইভাবে জাতীয়তাবাদের মানব সভ্যতার সংকট ডেকে আনে। ৫২ নম্বর কোশ্চেন, কে কেন পশ্চিমী সভ্যতাকে জন্তু সভ্যতা বলে চিহ্নিত করেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমী সভ্যতাকে জন্তু সভ্যতা বলে চিহ্নিত করেছেন। কেন করেছেন তোমরা কারণটি দেখে নাও। যে রবীন্দ্রনাথ ঠাকুর তার নৈবেদ্য নামক কাব্যগ্রন্থে পশ্চিমী সভ্যতার বিবৃতি উগ্র এবং স্বার্থ অন শর্ত স্বার্থান্বেষী দিকটির স্বরূপ উদ্ঘাটন করেছিলেন। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা মূলত পাশ্চাত্য জাতীয়তাবাদ সম্পর্কে তার প্রতিক্রিয়া রূপ প্রকাশিত করেছেন। পশ্চিমী ধাঁচে জাতীয়তাবাদের যন্ত্রনির্ভর এবং এটি একটি শুধু ঘৃণা এবং বিদেশ বিরোধ আর বিচ্ছিন্নতা জন্ম দেয়। এই ফলস্বরূপ জাতীয়গুলির মধ্যে পারস্পরিক ঈর্ষানল প্রজ্বলিত হয়ে একটি জাতির অপর একটি জাতির শত্রুতে পরিণত হয়। তাই তিনি
তিনি পশ্চিম সভ্যতাকে জন্তু সভ্যতা বলেছেন। 53 নম্বর কোশ্চেনটি, রবীন্দ্রনাথের মতে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপূরক বা পরিপূরক না পরিপন্থী? এই উত্তরটি তোমরা দেখে নাও। উত্তরটি হবে রবীন্দ্রনাথের মতে জাতীয়তাবাদ আন্তর্জাতিক পরিপন্থী। কারণটা কি? কারণটা হচ্ছে তোমরা দেখো পরপর করে কোশ্চেনটি, তোমরা পরপর উত্তরটি দেখে নাও। 54 নম্বর দাগের কোশ্চেন বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র ইউরোপীয় জাতীয়তাবাদকে কি বলেছেন এবং কেন বলেছেন? এই উত্তরটি তোমরা দেখো। 55 দাগের কোশ্চেনে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি ফরাসি ভাষায় অনুবাদ করা হয়? রবীন্দ্রনাথের কবিতায় পাঠ করে কোন ফরাসি মনীষী তার প্রতি আকৃষ্ট হন? 56 দাগের কোশ্চেন, জাতীয়তাবাদের সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনায় সমালোচনা করো। এই ছিল তোমাদের আজকের ক্লাসটি অবশ্যই ভালো লাগলে সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে পাশে থাকো। আজ এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো।